ভুবন জোড়া আসনখানি আমার হৃদয় মাঝে বিছাও আনি। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাই। প্রতিদিনের রবীন্দ্রনাথের আনন্দে সব সময় আমরা মেতে থাকি, আর এটি আমাদের উৎসব, এটি আমাদের পুজো। এত বছর ধরে লাগাতার একইভাবে আপনাদের সামনে নিয়ে আসা, প্রচেষ্টা চালানো, এর মধ্যে আরও নতুন নতুন কিছু তথ্য সংযোজন করা এবং পরিবেশনের জায়গায়, উপস্থাপনের জায়গায় কিছু অভিনবত্ব আনা, প্রচেষ্টা থাকে অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা, আগ্রহের উপর ভর করেই। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের বিষয়বস্তু থাকছে একটি বিশেষ বিষয়বস্তু, আর যে কথাটি বারবারই বলি সেটি আজকেও বলবো। আমাদের তথ্যের পুনরাবৃত্তি আমরা ঘটাই, কারণ বহু মানুষ রয়েছেন, অনেক দূর দূরান্তের মানুষ রয়েছেন যে সবসময় সঠিকভাবে যে দেখতে পাচ্ছেন সঠিক সময়ে তা তো নয়। তার জন্য তাদের অনুরোধে আমরা অনুষ্ঠানের মধ্যেই এই তথ্যের পুনরাবৃত্তি ঘটায়। আজকেও যে তথ্য আপনাদের সামনে পরিবেশন করছি, অবশ্যই তার মধ্যে অনেকেই অজানা জায়গা থেকে নতুনভাবে শুনবেন, অনেকে শুনেছেন, আরও সমৃদ্ধ হবেন এবং আমরাও হওয়ার চেষ্টা করব। আমাদের মাঝখানে রয়েছে আজকে এই অনুষ্ঠানে অবশ্যই শুভময়, অনেক অনেক সুপ্রভাত শুভময়কে। আর সঙ্গে রয়েছেন অবশ্যই তবলায় স্বাগতম দাকে সুপ্রভাত জানাবো, এবং কিবোর্ডে রয়েছেন বাবুল দাকে সুপ্রভাত স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ গান দিয়ে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমারও নয়নে নয়ন রেখো, আমারও নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মনো যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মনো যেন তাহা নিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কলরবে সারা দিন মান শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল
হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে যে বিষয়বস্তু আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটি হলো রবীন্দ্রনাথের চিঠিতে ব্রাহ্ম সমাজ। 1828 সাল, এই সময়ের 20শে আগস্ট দিনটি ছিল বুধবার। কলকাতা চিতপুর রোডের উপরে একটি ভাড়া বাড়িতে ব্রাহ্ম সমাজের কাজ শুরু হয়। এর পরবর্তী সময়ে এইখানেই, এই ভাড়া বাড়ির পাশেই ব্রাহ্ম সমাজের নিজস্ব ঘর তৈরি হয়েছিল। ব্রাহ্ম সমাজের মূল উদ্যোক্তা যিনি ছিলেন রাজা রামমোহন রায়। ঈশ্বর এক, ঈশ্বর নিরাকার, এটি ছিল ব্রাহ্ম ধর্মের মূল মন্ত্র বা মূল ধর্ম বলা যেতে পারে। 1830 সালের নভেম্বর মাসে বিলেতে চলে যান রাজা রামমোহন রায়। তারপরে 1833 সালের তিনি ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মারা যান। এরপরে একটা সংকটের সম্মুখীন হয় ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজকে তৎকালীন সময়ে এই রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরে রক্ষা করেছিলেন স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং মহর্ষির অনুগামীরা তখন পরিচিত ছিল আদি ব্রাহ্ম সমাজ নামে। কেশবচন্দ্র সেনের সঙ্গে মনোমালিন্যতার কারণে 1866 সালে কলিকাতা ব্রাহ্ম সমাজ ভেঙে গঠিত হল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এবং কেন কেশবচন্দ্র সেনের সঙ্গে মনোমালিন্যতা সৃষ্টি হয়েছিল তার কারণ হচ্ছে, কোচবিহারের রাজপরিবারে কেশবচন্দ্র সেন তার অল্প বয়সী মেয়ের বিয়ের ব্যবস্থা করেন বলেই কিন্তু তরুণ যে ব্রাহ্ম ছিল তাদের বিরাগ ভজন হয়েছিলেন তিনি। কারণ ব্রাহ্মদের যে চিন্তাভাবনা ছিল, বিয়ের ক্ষেত্রে ছেলেদের বয়স হবে 18 বছর এবং মেয়েদের 14 বছর। তৎকালীন সময়ে ব্রাহ্মদের এরকমই তারা রীতি তৈরি করেছিল। স্বাভাবিকভাবেই সেটা ভেঙে দেওয়াতেই কিন্তু কেশবচন্দ্র সেনের সঙ্গে তাদের মনোমালিন্যতা সৃষ্টি হয়। আজকে যে আমাদের পথ চলা, নানানভাবে আমরা এই ব্রাহ্ম সমাজকে একবার গঠন হতে দেখব, তার নতুনভাবে আমরা আবার সেই ব্রাহ্ম সমাজ ভেঙে নতুন ব্রাহ্ম সমাজ গড়তে দেখব, যেখানে নানান রকম চিন্তাভাবনা, মানসিকতা এবং বলা যেতে পারে ভবিষ্যৎ চিন্তা, সব কিছুর কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছিল। কিভাবে রবীন্দ্রনাথ এর সঙ্গে যুক্ত হলেন, আমরা ধীরে ধীরেই পথ চলবো আরেকটি গানের পর। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। আনমোনা যেন দিকবালিকার, আনমোনা যেন দিকবালিকার, ভাসানো মেঘের ভেলা। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। যেমন হেলায় অলস ছন্দে, কোন খেয়ালি কোন আনন্দে। যেমন হেলায় অলস
ছড়ানো বিকালো বেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে, তার হাতে দি আমার ছন্দ কোথা যায় কে জানে সে। যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে, তার হাতে দি আমার ছন্দ কোথা যায় কে জানে সে। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায়, যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায়, যেন যেন চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি খেলা। ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। আনমনা যেন দিকবালিকার, আনমনা যেন দিকবালিকার ভাসানো মেঘের ভেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। আজকে আমাদের যে তথ্য রবীন্দ্রনাথের চিঠিতে ব্রাহ্মকথা, বারংবার করে এই ব্রাহ্মকথার মধ্যে থেকে ব্রাহ্ম সমাজ, সমাজের দ্বিধাবিভক্ত হয়ে যাওয়া, ব্রাহ্ম সমাজের মধ্যে যে সীমাবদ্ধতা, তার এই চিঠিরে ব্রাহ্মকথার মধ্যে ধীরে ধীরে কিন্তু প্রকাশ পায়। ব্রাহ্ম সম্প্রদায়ের বিয়ের বিষয়ে একটি নীতি তৈরি হয়েছিল, একটি আইন তৈরি হয়েছিল, সিভিল ম্যারেজ অ্যাক্ট। এবং এর পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভেঙে যায়। 1878 সালে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভেঙে গঠিত হলো সাধারণ ব্রাহ্ম সমাজ। এবং এই ব্রাহ্ম সমাজে প্রধান উদ্যোক্তাদের মধ্যে অন্যতম যে উদ্যোক্তা ছিলেন তারা কেশবচন্দ্র সেন ছিলেন, আনন্দমোহন বসু প্রমুখ, এরা প্রত্যেকেই ছিলেন। এবং 1880 সালে কেশবচন্দ্র সেন ঘোষণা করলেন নববিধান। এই আদি, সাধারণ এবং নববিধান ব্রাহ্ম সমাজের প্রত্যেকেই কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে আচার্য পদে ভূষিত করলেন। পরবর্তীকালে আমরা দেখি কিভাবে রবীন্দ্রনাথের প্রবেশ ঘটল এই সমাজে। সেক্ষেত্রে বছরটা অবশ্যই বলতে হয় 1884 সাল 16 সেপ্টেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই আদি ব্রাহ্ম সমাজের দায়িত্বভার তুলে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে। 1912 সালের মে মাসে বিলেত যাত্রার আগে পর্যন্ত রবীন্দ্রনাথ কিন্তু এই ব্রাহ্ম সমাজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। এবং তিনি প্রচুর ব্রহ্মসঙ্গীত রচনা করেছেন, আমরা জানি প্রচুর ব্রহ্মসঙ্গীত আমরা পাই। ব্রাহ্ম সমাজের বেদিতে বসে তিনি কিন্তু প্রচুর এই ব্রাহ্ম কথা অনেক ভাষণ দিয়েছেন। পাশাপাশি আমরা এটাও দেখেছি যে ব্রাহ্ম সমাজের পক্ষ নিয়ে তিনি অনেক বিতর্কে জড়িয়েছেন এবং এই যে একটু আগে বললাম যে সীমাবদ্ধতার কথাও বলেছেন। আসবো, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার। আমি সবরী চট্টোপাধ্যায় বলছি, আনোয়ার রোড থেকে। হ্যাঁ, সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, অন্যান্য দিনের মতো আজকের বিষয়টাও তো খুবই মনোগ্রাহী। আমরা ব্রাহ্ম সমাজ সম্বন্ধে শুনেছি, নানা জায়গায় একটু একটু পড়েওছি।
আজকে একটু বিশদ ভাবে জানতে পারবো, এটাই আশা আশা করি। আপনাদের অনুষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করি। হ্যাঁ, শুভ সকাল, সেটা বলতে ভুলে গেছিলাম। না, নিশ্চয়ই শুভ সকাল। আর সেরকম শুভময়কে আর কি বলবো, ওর তো গানে অনবদ্য তুলনা হয় না। যে ধন্যবাদ। গানই করুক না কেন একেবারে মন ছুঁয়ে যায়। এত সুন্দর গলা, এত সুন্দর ভাব, মানে ওর গানের ভেতরে যেন নিজেকে বিলিয়ে দেয়, যেন পুরোপুরি একেবারে ওর সঙ্গে মিশে গেছে। আশীর্বাদ ও করুন। যেরকম সাজিয়ে এনে ও সেইভাবেই গাছ, কোনো কিছু নেই। যদি খুব অসুবিধে না তাহলে সকাতরে ওই কাজে আচ্ছা, ঠিক সকলে আছে, ঠিক আছে, এইটা দেখছি। যদি ও গাইতে পারতো খুব ভালো লাগতো। তবুও তেমন কিছু নেই, ও যেরকম সাজিয়ে সেইভাবে এগিয়ে যাক। আপনাদের অনুষ্ঠান উত্তর বৃদ্ধি হোক, আরো 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 শ্রোতার কাছে পৌঁছক, তাদের আরো আরো বেশি ভাবে জানার সুযোগ পাক, এটুকুই আশা করি। অনেক ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে সবসময় থাকবেন আর আছেনও নিশ্চয়ই, তার জন্যই আপনাদের সঙ্গে আমাদের যোগসূত্র এত গভীর। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আর একদম সত্যি, এই রবীন্দ্রনাথের চিঠিতে ব্রাহ্মকথা আজকের যে বিষয়বস্তু, এর মধ্যে থেকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব তথ্য তুলে ধরা, যতটুকু পরিসর আমরা পাবো। কারণ রবীন্দ্রনাথ কিন্তু দ্বিধাবিভক্ত ব্রাহ্ম সমাজকে একসূত্রে গাঁথার চেষ্টা করেছিলেন, এটা একদম বাস্তব কথা। আসবো আরেকটি গানের পরে। অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। সে কি তোমার মনে আছে? তাই সুধাতে এলেম কাছে, রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকলখানে, অনেক কথা বলেছিলে। ঘুম ভেঙে তাই শুনি যবে বিপিনে ভামুর বাতায়নে, স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে। ঘুম ভেঙে তাই শুনি যবে বৃষ্টি ধারার ঝড়ো ঝড়ে ঝাউ বাগানের মরো মরে, ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে
1890 সালের 21শে জুন শিলাইদহ থেকে রবীন্দ্রনাথ চিঠি লিখলেন প্রমথ চৌধুরীকে, এবং চিঠিটি যে লিখলেন বেশ পরিভাস মিশ্রিত সেই চিঠি ছিল। তিনি লিখলেন যে সভ্যতা যখন উন্নতির পথে ধীরে ধীরে এগিয়ে যাবে, তখন প্রেম এই শব্দটি শ্রুতি লজ্জাজনক হয়ে যাবে প্রত্যেকটি মানুষের কাছে। এবং আজকের দিনে কিন্তু এটা খুব বাস্তব। আমরা বলেই থাকি যে স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ একজন বড় দার্শনিক ছিলেন, এবং এটা বাস্তব। এবং তিনি খুব মজা করে লিখলেন প্রমথ চৌধুরীকে যে যখনই প্রেম শব্দটি শ্রুতি লজ্জাজনক হয়ে যাবে, তখন যে যুবকেরা বালিশের নিচে কবির বই রেখে লুকিয়ে লুকিয়ে যদি পড়ে, তখন কিন্তু কবির বইয়ের স্বাদ আরও বেড়ে যাবে। এবং তিনি পরিহাস বাড়িয়ে আবার লেখেন যে এই উন্নততর সমাজে যদি সাধারণ ব্রাহ্ম সমাজ থাকে তৎকালীন সময়, মানে উনি ওই সময় দাঁড়িয়ে বলছেন যে উন্নততর সমাজে যদি সাধারণ ব্রাহ্ম সমাজ থাকে, তখন তারা করবে কি, পাঠকের প্রচণ্ড পবিত্রতা রক্ষার একটা প্রচেষ্টা চালিয়ে যাবে। আর আরেকটি জায়গায় রবীন্দ্রনাথ লিখছেন, সে কথা মনে করলে তিনি বলছেন, আমাদের মতো কবিদের হৃৎকম্প উপস্থিত হয়। বহু আগে তিনি কিন্তু আভাস দিয়েছিলেন আমাদের আগামী জীবন কি হতে চলেছে। আমাদের এই যে কড়া ব্যবস্থাপনা, সবসময় কড়া ব্যবস্থাপনার মধ্যে যে একটা মানসিক বিকাশ ঘটে তা কিন্তু নয়, বরং সেই ব্যবস্থাপনা অনেক সময় আমাদের স্বাভাবিকত্ব নষ্ট করে। কোথাও যেন রবীন্দ্রনাথ তার এই চিঠির ব্রহ্মকথার মধ্যে সমাজের সেই দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। কারণ যেভাবে দ্বিধাবিভক্ত হয়েছিল তৎকালীন সময়ে ব্রাহ্ম সমাজ, কলিকাতা ব্রাহ্ম সমাজ থেকে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সেখান থেকে সাধারণ ব্রাহ্ম সমাজ, নববিধান, এতগুলো ভাগ হয়েছিল। প্রত্যেকটা ভাগের মধ্যে কিন্তু চিন্তা ভাবনা, তাদের যে মানসিক স্ফুরণ, সবটাই কিন্তু আলাদা ছিল। এবং রবীন্দ্রনাথ চেয়েছিলেন এই সবটাকে এক জায়গায় আনতে, এক সূত্রে গাঁথতে। এবং তিনি সবসময় প্রচেষ্টা চালিয়েছিলেন যে সব এক, মানুষের ধর্মটাই হলো আমাদের শেষ ধর্ম। কেন এই ধর্মটার কথা আমরা বললাম, কেনই বা মানুষ ধর্মের প্রসঙ্গে আমরা এলাম? আমরা ফিরবো, আমরা পথ চলছি ধীরে ধীরে। কারণ আমি একটু আগেই বলছিলাম শুভময়, রবীন্দ্রনাথের প্রচুর ব্রহ্মসঙ্গীত উনি রচনা করেছেন, যেগুলো কিন্তু আমরা স্বয়ং স্বামী বিবেকানন্দকেও শোনাতে শুনেছি। এবং এতটাই তার মানে মাত্রাতিরিক্ত জায়গা সেটা ছুঁয়েছিল, সত্যি মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এবং কিছু একটা আমরা চেষ্টা করি বোঝার, পুরো বুঝি বলি না, চেষ্টা করি, এবং চেষ্টাটাই আমাদের সব থেকে প্রয়োজন বলে মনে হয়। আরেকটা গানে কি চলে যাই? হ্যাঁ, যদিও রবীন্দ্রনাথের ব্রহ্মকথা, তবু এই কিছুক্ষণ আগে তুমি বলছিলে, জাস্ট এক্ষুনি বলছিলে, প্রেমকে বাদ দিতে কিছু হয় না। একদম। হ্যাঁ, তো আরেকটি প্রেম পর্যায়ের গান। যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেম। কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি, আমি তাহার পিছে। কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি, আমি কাহার পিছে।
সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম। যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে বেদনার ধন সে কোথায়, ভাবি জনম ধরে। ভুবন ভরে আছে যেন, পাইনে জীবন ভরে। এই বেদনার ধন সে কোথায়, ভাবি জনম ভরে। ভুবন ভরে আছে যেন, পাইনে জীবন ভরে। সুখ যারে কয় সকল জনে, বাজাই তারে ক্ষণে ক্ষণে। সুখ যারে কয় সকল জনে, বাজাই তারে ক্ষণে ক্ষণে। গভীর সুরে চাইনে চাইনে, গভীর সুরে চাইনে চাইনে, বাজে অবিশ্রাম। যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেম কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেম। রবীন্দ্রনাথের চিঠিতে ব্রহ্মকথা, এবং সেটা নিয়ে পথ চলছি আমরা। আমাদের সঙ্গে রয়েছে অবশ্যই শুভময় আবারও, এবং রয়েছেন স্বাগতমদা এবং বাবুলদা যেমন রয়েছেন, আপনারা রয়েছেন, আমি রয়েছি। আগেই বলবো যে তথ্যতে যাওয়ার আগে, যেহেতু শুভময়কে নিয়ে ফিরলাম, শুভময়ের গানে চলে যাই। একটি অনুরোধের গান, মানে এক ফেসবুক ফ্রেন্ডের অনুরোধ, গাইতেই হবে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রী রে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে,
ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান। শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান। কাশ ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায় নদীর তীরে, যা কব সাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, শোনাও আলোর জয় বাণী রে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে। দেবতারা আজ আছে চেয়ে জাগো, ধরার ছেলে মেয়ে জাগো, আলোয় জাগাও যামিনী রে, আলোয় এলো আধার দিন ফুরালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে, ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে হিমোরের রাত এখন হেমন্ত একেবারেই এসে গেছে। অভাব হয়ে গেছে আমাদের, তো একটু প্রয়োজন, একটু ঠান্ডার গ্রীষ্মের প্রয়োজন গান আমাদের গাইতে হবে শরীরের। বোধহয়। সত্যি আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে, ডেঙ্গির প্রকোপ বাড়ছে, এই হচ্ছে আমাদের সমস্যা। আমরা ফিরে আসবো আমাদের তথ্যে। 1911 সালে জনগণনার সময় ব্রাহ্ম সমাজের একাংশ স্থির করলেন তাদের ধর্ম তারা ব্রাহ্ম বলেই জানাবেন। আরেকাংশ ঠিক করলেন ব্রাহ্ম সমাজে যে তারা তাদের ধর্মকে হিন্দু বলেই জানাবেন। প্রথম যে অংশের ব্রাহ্মরা ছিলেন, যারা নিজেদের ধর্মকে ব্রাহ্ম বলে প্রচার করেছিলেন, তাদের মতে ছিল যে তাদের এই ধর্মের মধ্যে, এই ধর্মটি হচ্ছে, ব্রাহ্ম ধর্ম হচ্ছে স্বতন্ত্র বিশ্বজনীন, যার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ সমস্ত ধর্মেরই কিন্তু প্রবেশ ঘটানো সম্ভব। এবং তার জন্য যেহেতু সব ধর্মেরই জন্য এই ব্রহ্মধর্মের দরজা খোলা, তাই আলাদা করে এই ধর্মকে হিন্দু ধর্মের অংশ বলার কোনো প্রয়োজন নেই। এবং ওই প্রথম অংশের ব্রাহ্মরা তারা নিজেদেরকে হিন্দু বলেও পরিচয় দিতেন না, তারা ব্রাহ্ম ধর্মের মানুষ বলেই পরিচয় দিতেন। কারণ তারা ভাবতেন যদি তারা হিন্দু বলে পরিচয় দেন তাহলে যে এই ধর্মের যে উদার মানসিকতা সেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হবে বা সংকুচিত হবে, তার জন্য তারা এটি মানতে নারাজ ছিলেন। যদিও অন্য যে অংশ ছিল ব্রাহ্ম সমাজের একাংশ, যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিতেন, তাদের পুরো চিন্তাভাবনাটাই আলাদা ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই দ্বিতীয় পক্ষকে মানে সমর্থন করেছিলেন এবং এই দ্বিতীয় পক্ষের মানুষ ছিলেন। কারণ তিনি বলেছিলেন যে যতই ব্রাহ্ম ধর্ম স্বতন্ত্র বিশ্বজনীন হোক না কেন, তবুও সেটি হিন্দু ধর্ম। তিনি একটি বক্তব্য রেখেছেন, একটি জায়গায় বলেছেন, আমি হিন্দু সমাজে জন্মিয়াছি এবং ব্রাহ্ম সমাজকে গ্রহণ করিয়াছি, অর্থাৎ আমার তো সত্তা হিন্দু, আমি ওই ব্রাহ্ম সমাজকে আমরা সৃষ্টি করেছি, আমরা গ্রহণ করেছি, কিন্তু আমি তো আমার সত্তা ভুলতে পারি না, তাই আমার সত্তা হিন্দু, আমার ধর্ম হিন্দু। রবীন্দ্রনাথ এই ধর্মে বিশ্বাসী ছিলেন।
কিন্তু এই যে দ্বিধা বিভক্ত, যেটা বারবার করে বলছি আজকে এই রবীন্দ্রনাথের চিঠিতে ব্রহ্মকথার মধ্যে থেকে বারবার যেটা উঠে এসেছে, উনি এই দ্বিধা বিভক্ত মানসিকতাটাকে এক জায়গায় আনার চেষ্টা করেছেন, এক সূত্রে গাঁথার চেষ্টা করেছেন, যাতে আমাদের চিন্তাভাবনাগুলো সবটা এক পথে পরিচালিত হয় বা এক পথে অতিবাহিত হয় বা চালিত হয়। আমরা এটাই চেষ্টা করেছিলাম, মানে রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন এবং আমরা এটাই কিন্তু দেখেছি। অবশ্যই যেটা আগামী দিনের ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে সমাজের, কিন্তু ওই অভাবটা কোথাও যেন একটা রয়েই গেছে। আবার আসবো আমরা আরেকটি গানের পর। শুধু অলস মায়া, শুধু মেঘেরও খেলা, শুধু অলস মায়া, শুধু মেঘেরও খেলা, শুধু অলস মায়া, শুধু মনের সাত বাতাসেতে বিসর্জন, শুধু আপন মনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা নিমেষের হাসি কান্না, গান গেয়ে সমাপন শ্যামল পল্লব পাতে রবি করে সারা বেলা আপনারি ছায়ালোয় খেলা করে ফুলগুলি, এও সেই ছায়া খেলা বসন্তের সমীরণে কুহকের দেশে যেন সাথ করে পথ ভুলি, হেথা হোথা ঘুরি ফিরি সারাদিন মনে কারে যেন দেব বলে, কোথা যেন ফুল তুলি, সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে, এ খেলা খেলিবে হয়, খেলার সাথীকে আছে ভুলে ভুলে গান গাই, কে শোনে কে নাই শোনে, যদি কিছু মনে পড়ে, যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে, শুধু অলস মায়া, শুধু মেঘের খেলা, শুধু অলস মায়া, শুধু মেঘের খেলা। 1912 সালে, যেমন একটু আগেই বলছিলাম যে রবীন্দ্রনাথ বিলেত যাত্রা করেছিলেন, তো এই বিলেত যাত্রার আগে তিনি ব্রাহ্ম সমাজের সম্পাদকের দায়িত্ব পালন করে এবং নিষ্ঠার সঙ্গে সেটি কিন্তু পালন করেছিলেন। সেই সময় রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের সীমাবদ্ধতাগুলো যেমন তুলে ধরেছেন, এবং দীর্ঘদিন তিনি একটি বিষয়ে তিনি বিশ্বাস করতেন যে এই আদি ব্রাহ্ম সমাজ যেটি রয়েছে, এই আদি ব্রাহ্ম সমাজ সম্পর্কে কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে। তিনি একটি জায়গায় বলছেন, এ সমাজের ক্ষেত্র বহুকাল বিনা চাষে অনাদৃত হয়ে পড়ে আছে। অর্থাৎ কিনা তিনি বলতে চেয়েছেন যে অনেক কিছু ফাঁক রয়েছে, সেই শূন্য স্থানগুলো পূরণের প্রয়োজনীয়তা রয়েছে। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন। সেই মানুষটি 1884 সালে যখন তাকে দায়িত্বভার দেওয়া হলো, স্বয়ং তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব দেন, সেই সময় যে নিজস্বতা,
আমার গঠিত ব্রাহ্ম সমাজ বা আমাদের একটি ব্রাহ্ম সমাজ, এই আমি এবং আমার এই জায়গা থেকে রবীন্দ্রনাথ বেরিয়ে আসার চেষ্টা করলেন এবং তিনি সার্বজনীন করে দেওয়ার চেষ্টা করেছিলেন এই ব্রাহ্ম সমাজ এবং ব্রহ্ম কথাকে, এর মূল আদর্শকে, যাতে তিনি চেয়েছিলেন যে মানুষ পর্যন্ত পৌঁছয় এর উদ্দেশ্য কী, কেন গঠন করা হয়েছিল ব্রাহ্ম সমাজ, কি প্রয়োজন ছিল ব্রহ্মকথার এবং কেন আজকে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে এই সমাজের, এই ধর্মের, এটিকে কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু যখনই তিনি কাজ করতে গেছেন সে বাধা কিন্তু তিনি অনুভব করেছিলেন। সুপ্রভাত, কে আছে? নমস্কার। হ্যাঁ সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? শুভ সকাল, আমি মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, তোমাকে, শিল্পীকে এবং অন্যান্য সহ শিল্পী, সেই সঙ্গে যারা পর্দার পিছনে থেকে এই অনুষ্ঠানটাকে পরিপূর্ণ করে তুলছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর আজকের আলোচনা শুনছি, সেই সঙ্গে শুভময়ের অপূর্ব সঙ্গীত পরিবেশন, শুভময়ের সুকণ্ঠে সঙ্গীত এবং সেই সঙ্গে আজকের আলোচনা পরিবেশটাকে, অন্তত আমার গৃহের পরিবেশটাকে এত সুন্দর একটা মানে একটা আনন্দময় করে তুলেছে যে আমি সেইটা প্রকাশ করার জন্যই আরো ফোনটা করলাম। একটা অভিভূত করা, একটা আবেগাবিষ্ট করা একটা পরিবেশ, পূর্ব সুন্দর গান। আমার শুভময়ের কাছে অনুরোধ কিছু নয়, কেননা যে গানগুলো গাইছে সেগুলোই আমার প্রত্যেকটাই ভালো লাগছে এবং এর পরের গানগুলো আশা করি সেভাবেই ভালো লাগবে। যাই হোক, আজকের আলোচনার মধ্যে শুনতে শুনতে অতিথি শিল্পীর সময়কালে একটা কথা তুমি সুবর্ণা তুলে এনেছিলে যে প্রেমের কথা, এই আজকে ব্রহ্ম কথা আলোচনা প্রসঙ্গে আমি সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা বলে গিয়েছেন প্রেম সম্পর্কে উপনিষদ থেকে, সেইটাই আমি একটু এইখানটায় সংযোজন করে দিচ্ছি। আমি বেশি সময় নিয়ে এই আলোচনাটাকে নষ্ট করতে চাই না। আচ্ছা, কোট করছি। তারপরে অদ্বৈতম, এইখানেই সবকিছু সমাপ্তি। শিক্ষাতেও সমাপ্তি নেই, কর্মেও সমাপ্তি নেই। কেনই বা শিখিব, কেনই বা খাটিব, একটা কোথাও তো তাহার পরিণাম আছে। সেই পরিণাম যেখানে, সেইটাই নিরবিচ্ছিন্ন প্রেম, তাহাই নির্বিকার আনন্দ। মঙ্গল কর্মের সাধনায় যখন কর্মের বন্ধন ছিন্ন হইয়া যায়, অহংকারের তীব্রতা নষ্ট হইয়া আসে, তখন আত্মপরের সমস্ত সম্বন্ধের বন্ধন ঘটিয়া যায়। তখনই নম্রতা দ্বারা, ক্ষমার দ্বারা, করুণার দ্বারা প্রেমের পথ প্রস্তুত হইয়া যায়। তখনই অদ্বৈতম, তখন সমস্ত সাধনা সিদ্ধি, সমস্ত কর্মের অবসান। তখন মানব জীবন আরম্ভ হইতে পরিণাম পর্যন্ত পরিপূর্ণ। কোথাও আর সে অসঙ্গত, অসমাপ্ত, অর্থহীন থাকে না। আনকোট। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকুন, এটা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুভদ্রা, খুব সত্যি কথা বলেছেন। আত্মসমর্পণটাই হচ্ছে ভালোবাসা, যেটি রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, এবং নম্রভাবে নিজেকে উজাড় করে ভালোবাসা। এবং সেটা বোধহয় এখন অভাবটা আমরা অনুভব করতে পারি শুভময়, কারণ এখন প্রেমের পিছনে কোথাও একটা যেন ভয় কাজ করে, প্রেমের পিছনে একটা আশঙ্কা কাজ করে, কারণ সমাজটা সেভাবেই এখন গড়ে উঠেছে। অবশ্য সমাজ গড়ি কিন্তু আমরা যা গড়ব তাই তো দেখব, আমাদেরই তো হাতে আয়না। তো পরিবর্তন আমাদের করতে হবে, তবে গিয়ে হয়তো সেই প্রেমের আদপে যে চেহারাটা আমরা দেখতে পাবো। যাই হোক, খুব ভালো লাগলো দাদা, আমাদের সঙ্গে থাকুন। আমাদেরও পরিবেশ আরও সুন্দর হলো আপনার এই তথ্যের মাধ্যমে, বা আপনাদের এই তথ্যের মাধ্যমে। আরেকটি গানে চলে যাই। ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে।
যে আকাশ পানে হাত পেতেছে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কেড়ে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ নামায় কেড়ে, ওরে 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 আমার মন মেতেছে। ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে, ছাড়া পেয়ে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে। ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে, ছাড়া পেয়ে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে। লাজ ভয় ঘুচিয়ে দে রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, ওরে আজ থামায় কেড়ে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কেড়ে, ওরে 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 আমার মন মেতেছে। ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে, ছাড়া পেয়ে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে। ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে, ছাড়া পেয়ে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে। লাজ ভয় ঘুচিয়ে দে রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, ওরে আজ থামায় কেড়ে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কেড়ে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কেড়ে। সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কেড়ে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কেড়ে, ওরে 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 আমার মন মেতেছে। যেমন বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছিলেন আদি ব্রাহ্ম সমাজেরও অনেক কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে, যে কাজগুলি করা প্রয়োজন রয়েছে। রবীন্দ্রনাথ বিলেত চলে যাওয়ার পরে তৎকালীন সময়ে আদি ব্রাহ্ম সমাজের নবীন যে সম্পাদক ছিলেন নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, তার এই সমাজের প্রতি যে কাজের উৎসাহ সেটি দেখে রবীন্দ্রনাথ খুব আনন্দিত হয়েছিলেন, খুশি হয়েছিলেন, এবং তিনি এটা ভেবেও ছিলেন যে বিদেশ থেকে ফিরে তিনি নগেন্দ্রনাথকে এই বিষয়ে সাহায্য করবেন। রবীন্দ্রনাথ মনে করতেন যে ইউনিটেরিয়ান চার্চ, বিলেতের যে ইউনিটেরিয়ান চার্চ, সেই ইউনিটেরিয়ান চার্চের একেশ্বরবাদের আগুন ধার করে কখনোই কোনোভাবেই এই ব্রাহ্ম সমাজের বিশ্বজনীনতার কাছাকাছি কিন্তু আনানো যায় না, এই চিন্তাভাবনা কিন্তু আনানো যায় না। রবীন্দ্রনাথ এটাও বলেছিলেন যে আগামী দিনে ভবিষ্যতে এই ব্রাহ্ম সমাজ তার এই কথাকে উপলব্ধি করবেন, এবং তিনি এটাও বলেছিলেন যে ব্রাহ্ম সমাজের নিজস্ব যে চিন্তাধারা, যে সীমাবদ্ধতা, যে গণ্ডি, সেই গণ্ডিটার থেকে তারা বেরোনোরও চেষ্টা করবেন। এবার তার চিন্তাভাবনা ছিল, এই প্রচেষ্টা তার ছিল, কতটা তিনি পেরেছেন সেটা তো আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি, আর কতটা পারেননি সেটাও তিনি করে দিয়ে গেছিলেন। তিনি ক্ষেত্র তৈরি করে দিয়ে গেছিলেন, সেই ক্ষেত্রটিতে কিছু মানুষ আসার চেষ্টা করেছেন, বেশিরভাগ মানুষই চেষ্টা করেননি, তারা নিজেদের জায়গা, নিজেদের অবস্থানে কিন্তু অটুট রয়েছেন বা ছিলেন। রবীন্দ্রনাথ সেই অটুট চিন্তাভাবনার থেকেই তাদেরকে বার করে আনার চেষ্টা করেছিলেন। সকলে মিলে এক চিন্তা, এক সমাজ, এক ধর্ম গঠন করো, তবে গিয়ে কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ একটা সুন্দর জায়গায় পৌঁছবে। এটি রবীন্দ্রনাথের মনের চিন্তাভাবনা ছিল। আসলে তিনি অনেকটা এগিয়েছিলেন, যেমন তিনি বিলেতে গিয়েছিলেন, আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথ বিদেশের মাটিতে পা রেখেও কিন্তু তার এই চিন্তাভাবনা প্রকাশ ঘটিয়েছিলেন সব সময়, এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু বিশ্বকবি, তিনি সত্যিই বিশ্বকবি এই একটি কারণে। আবার আসবো আমরা আরেকটি গানের পরে সময়। জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি।
জাগরণে যায় বিভাবরী। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে ইয়া ভরি। মরি মরি জাগরণে যায় বিভাবরী। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বা জানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বা জানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি। মরি মরি জাগরণে যায় বিভাবরী। আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। মরি মরি জাগরণে যায় বিভাবরী। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা পথ চলছি রবীন্দ্রনাথের চিঠিতে ব্রহ্মকথা নিয়ে, এবং তথ্যের সঙ্গে রয়েছেন অবশ্যই শুভময়ের গান। আবার শুভময়ের কাছে একটা গানের অনুরোধ নিয়ে। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এমন করে আমারে হায় কে বা কাঁদায় সেজন ভিন্ন। ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে
অন্তিম লগ্নে এসে রবীন্দ্রনাথ নিজেকে ব্রাহ্ম বলে পরিচয় দিতে অসম্মত তো হয়েছিলেন, এটা সঠিক কথা। তবে আদি ব্রাহ্ম সমাজ সম্বন্ধে তার ভাবনা চিন্তা যে একেবারেই শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। কারণ হেমলতা দেবী আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব যে গ্রহণ করতে পারবেন সেই কথাটা তিনি স্বয়ং হেমলতা দেবীকে বলেছিলেন। এবং যখন গুরুদেব রবীন্দ্রনাথের মুখে এই কথাটি শুনলেন যে আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব তার দ্বারা সম্ভব গ্রহণ করা, হেমলতা দেবী খুব খুশিও হলেন এবং আনন্দও পেলেন এবং নিশ্চিন্ত হতে পারলেন। ঠিক এই কথাটি শোনার পরেই তার 3 দিন বাদে রবীন্দ্রনাথ হেমলতা দেবীকে একটি চিঠি লিখলেন এই বিষয়ে। তিনি লিখলেন, আদি ব্রাহ্ম সমাজের উপাসনা বিধিকে যদি তোমরা সবাই মিলে প্রাণবান করে তোলো তাহলে খুব ভালো হয়। তুমি পারবে, সন্দেহ নেই তাতে। এ কথাতেই প্রমাণ এক তো হেমলতা দেবীর প্রতি তার আস্থা এবং আদি যে ব্রাহ্ম সমাজ তার যে অসমাপ্ত কাজ সেই কাজকে যেন কোথাও রবীন্দ্রনাথ অনুভব করলেন পূর্ণ করতে পারবেন হেমলতা দেবী। এর মাধ্যমে আমরা রবীন্দ্রনাথের ব্যক্তি সত্তার বদলে কোথাও যেন পারিবারিক সত্তাকে আরও বেশি প্রকট দেখতে পাই। সকলকে মিলে পথ চলা, সকলের জন্য পথ চলা এবং সমাজ সুধারক হিসেবে কাজ করা, রবীন্দ্রনাথ বরাবরই তা করে গিয়েছেন। আবারও আমরা যাব ওনাকে নিয়ে আরেকটি গানের পরে। আবার একটি অনুরোধের, একদম পরপর করে শুভময় অনুরোধ আসছে। আমাদের যখন বিরতি চলছিল একটু আগে শুভময় বলছিল যে আমার অনুরোধ আসছে সুবর্ণা। দুজনে দেখা হলো মধু যামিনী রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো। নিকুঞ্জে দক্ষিণাবায় করিছে হায় হায়, নিকুঞ্জে দক্ষিণাবায় করিছে হায় হায়, লতা পাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো। দুজনে রাখি বাড়ি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে। আর তো হলো না দেখা, জগতে দোহে একা। আর তো হলো না দেখা, জগতে দোহে একা। চিরদিন ছাড়া ছাড়ি, চিরদিন ছাড়া ছাড়ি, যমুনা তীরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো। মধু যামিনী রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে। মধু যামিনী রে,
নিজের ধর্ম সম্বন্ধে কবি এতটাই সত্য বিশ্বাসী ছিলেন যে তিনি একটি জায়গায় বলছেন, আমার কথা ব্রাহ্ম সমাজের কথা নয়, কোনো সম্প্রদায়েরও কথা নয়। তিনি বলেছেন যে আমার ধর্মমত আছে, কিন্তু আমার কোনো সম্প্রদায় নেই। এবং তার জন্যই আজ একটি কথা অবশ্যই বলতে হয় যে ধর্মমত তার থাকলেও সম্প্রদায় যেহেতু তার নেই, তিনি নিজেকে ব্রাহ্ম বলে পরিচয় দিতে পারেননি বা দেননি বলেই হয়তো তার ধর্মের চৌকাঠকে তিনি উন্মুক্ত করে দিতে পেরেছিলেন মানুষের ধর্মের দিগন্তে। এবং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাকে সম্মান জানাই, তাকে কুর্নিশ জানাই। তার জন্যই বলি, তার কাছে কোনো বিশিষ্ট ধর্মমত ছিল না। যে সময়ে ব্রাহ্ম সমাজ চিন্তাভাবনার দিক থেকে দুটি ভাবে বিভক্ত হয়ে গিয়েছিলেন, সেই সময়ে দাঁড়িয়ে একজন বলছিল ব্রাহ্ম ধর্ম, আস্তে যদি একটু হয়, একটু আস্তে কথা হবে, তাহলে আমি একটু বলে নিই। ব্রাহ্ম ধর্ম একটি জায়গায় যখন বলা হচ্ছে যে আমার ধর্ম ব্রাহ্ম ধর্ম, আরেকটি জায়গায় বলা হচ্ছে যে আমার ধর্ম হিন্দু ধর্ম, সেই দুটো ধর্মকে উনি একটি ধর্মে আনার চেষ্টা করেছেন এবং সেটি হচ্ছে মানুষের ধর্ম। এবং আজকে এই সময়ে দাঁড়িয়ে এতটা সভ্যতার আলোর কাছে দাঁড়িয়ে, যেটি উনি বলেছিলেন সভ্যতার উন্নত সমাজ, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধর্মে যদি আজও আমরা বিশ্বাসী হই যে মানুষের ধর্মই আমাদের শুরু এবং আমাদের শেষ, আমাদের সেই সোপান, তাহলে গিয়ে কিন্তু আমরা আরও উন্নততর সমাজ গড়তে পারি। সুপ্রভাত, কে আছেন? কে আছেন? তো টিভির আওয়াজটা কমবে। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন। কে বলছেন? কমিয়ে দেবো? হ্যাঁ, টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন, কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ, নমস্কার, গুড মর্নিং। মর্নিং। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজকুমার সিং, কোন্নগর থেকে বলছি ম্যাডাম। বলুন বলুন দাদা। হ্যাঁ, আমি আপনার প্রোগ্রামটা ডেলি সকালে শুনি এবং আমি হিন্দি ভাষাভাষী, আমি বাংলা বেশি জানি না। আপনি হিন্দিতেই বলুন, কোনো অসুবিধা নেই, হিন্দিতেই বলুন। আপনি টিভির वॉल्यूमটা कमिए दिन। हाँ, मेरा एक मन था अभी एक गाना सुनने का। सर जो गाना सुना रहे थे हम, अच्छा बोलून बोलून। सर जो गाना सुना रहे थे मैडम, वो गाना सुनने में हमको अच्छा लगा। अभी हम एक रिक्वेस्ट करना चाहते हैं, वो जो एक रविन्द्रनाथ का एक गाना नहीं है, তুমি এমনি করে যে আসলে ওগো বিদেশিনী বলে কোন একটা গান আছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি গো চিনি তোমারে, তাই তো? ওগো বিদেশিনী। वाला थोड़ा अगर सुनाइएगा तो मेरा मन बहुत अच्छा लगेगा और आप लोग का प्रोग्राम हम डेली देखते हैं। थैंक यू सर, ये मेरा रिक्वेस्ट आप मान लीजिए थोड़ा। हमको सुनाइए गाना, आपका प्रोग्राम सुनना चाहते हैं गाना। অনেক অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। ভাষার কোনো বাধা থাকে না এবং আমরা সব ভাষার মধ্যে আমাদের একটা বিষয় স্বাভাবিক থাকে, সেটা হচ্ছে মন। আপনার মন ছুঁয়ে গেছে আমাদের অনুষ্ঠানে, এটাই সবথেকে বড় বিষয়। আর আপনি যে অনুরোধ করেছেন, অনুরোধ তো রাখা হয়। তো আপাতত একদম আমরা শেষ সময়ে চলে গিয়েছি, তার জন্য শেষ গান দিয়েই শেষ করব। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আগামী দিনে নিশ্চয়ই আপনার অনুরোধ রাখা হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানকে ভালোবাসার জন্য। ওনার জন্য আমি দু লাইন এই গানটা আমি শোনাবো, কারণ নন বেঙ্গলি লোক হয়ে উনি রবীন্দ্রনাথের গান শুনছেন, এটা বিরাট অ্যাচিভমেন্ট। একদম, তাহলে আপনার জন্য দু লাইনই শোনানো হচ্ছে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আর একটা আমি যেটা বলবো সেটা হলো, আপনাকে আমি বলছি যে রবীন্দ্রনাথের প্রচুর গান হিন্দিতে অনুবাদ করে গাওয়া হয়েছে এবং ওনার জন্য ওনার ভাষা আমি দু লাইন শোনাবো। গানটা একটা গান শুনিয়ে তারপর লাস্ট গানে চলে যাবো। বাহ, এটার জন্য মানে আপনার জন্য কিন্তু এটা শুভময় দুটো অনুরোধ রাখছেন আর কি। यादेवन जानू ना ना जानू, मन में रहूं या ना रहूं मैं तेरे, घड़ी घड़ी तड़पे तेरे मैं आऊं
या देवन जानू ना ना जानू मन मेरा हूँ या ना रहूँ मैं तेरे। অসাধারণ, মনে রবে কিনা রবে আমারে। এবং আমরা জানি যে বেশ কিছু হিন্দি অনুবাদ হয়েছিল রবীন্দ্রসঙ্গীতের, এবং তার মধ্যে অন্যতম এই গানটি রয়েছে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, হিন্দি হয়েছে প্রচুর প্রচুর। খুব ভালো লাগলো আপনার মাধ্যম দিয়ে আমরা আজকে শুভময়ের এই গানটি শুনতে পেলাম। যাই হোক, আমরা আজকে পথ চলেছিলাম রবীন্দ্রনাথের চিঠিতে ব্রহ্ম কথা নিয়ে এবং তার চিন্তা ভাবনা নিয়ে। একদম শেষ লগ্নে আমরা চলে যাব শুভময়ের কাছে শেষ গান নিয়ে। খড়বায়ু বয় বেগে চারিদিক ছায়ে মেঘে ওগুনে নাও খানি বাইও। খড়বায়ু বয় বেগে চারিদিক ছায়ে মেঘে ওগুনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খড়বায়ু বয় বেগে চারিদিক ছায়ে মেঘে ওগুনে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার নয় তো তরুণীর ক্রন্দন সংকার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার নয় তো তরুণীর ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খড়বায়ু বয় বেগে চারিদিক ছায়ে মেঘে ওগুনে নাও খানি বাইও। গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করি মন হলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার। উদ্বেগে তাকায় না বাইরে। গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করি মন হলো না যাই কি নাই যাই রে। সংশয় পার